শেখ হাসিনা দেশে ফেরার আগে আমি বলেছিলাম যে 2 মাসের মধ্যে সব হাওয়া হয়ে যাবে। এই 1 জুন একটা চ্যানেলে আমি বলেছিলাম। তা এখন পলায়ন শুরু। প্রথম পলায়নটা কে করলো? সৈয়দ রেজওয়ানা হক। তিনি মঙ্গলবার দিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। তারপরে গতকাল রাতে 9টা 10-এ একেবারে বউ বাচ্চা নিয়ে মুস্তাফা সারোয়ার ফারুকী তিনি BG-139 ফ্লাইটে উঠে তিনি তুরস্ক হয়ে তিনি যাবেন বোধহয় সুইজারল্যান্ড। এবার বাকি আরো লিস্টে আছে। আমি টোটাল 17 জনের লিস্ট অনেকদিন আগে বলেছিলাম, এটা খুঁজে বার করতে হবে বলে এখন বার করতে পারছি না। অর্থাৎ পলায়নটা জারি হয়ে গেল। এবার ধীরে ধীরে দেখবেন রোজ একটা দুটো করে পুটপাট কেটে পড়ছে। আমি সেই চ্যানেলে আমি বলেছিলাম যে আপনি লিখে রেখে দিন আজকে 1 জুন, 2 মাসের মধ্যে সব পালিয়ে যাবে। 2 তারিখে আপনি আমাকে ধরবেন। তো মানে 2 মাস বাদে 2 তারিখে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সকালবেলা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভোর ছুটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, গিয়ে ব্রেকফাস্ট করেছেন। তার মানে কত সকালে উনি 8টার মধ্যে ব্রেকফাস্ট করে ফেলেন। এখন কেন গিয়েছেন, কি ব্যাপারে এমন ঝটপট ছুটে যাওয়া, আমি এটা এখনো পর্যন্ত খবর পাইনি। আমার এমনি খবর করতে বসতে দেরি হয়ে গেল, দাড়ি ফাড়ি কিছুই কাটা হয়নি। আপনারা চেনা মানুষ, চেনা মাউনেরা বইতে কি দরকার, তাই এই দাড়ি থাকা অবস্থাতেই আপনাদের সামনে চলে এলাম। তা আরো কিছু ডেভেলপমেন্ট আছে। যেমন শেখ হাসিনা ঘরে ফেরার আগে তিনি বহু কাজ করছেন। তিনি গতকালকে, আমি একদিনের রুটিন বলছি, গতকালকে তিনি 6টা দেশের সঙ্গে, 6টা দেশের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন। দেশের মধ্যে 16টি সংসদীয় আসনের যারা লোক রয়েছে তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। এছাড়া মেলের উত্তর দিয়েছেন 7টি, SMS এর উত্তর দিয়েছেন 926টি। তার মানে এটা হচ্ছে তার একদিনের কার্যক্রম। আপনারা যারা বলেন না শেখ হাসিনার এত বয়স হয়েছে, এই কাজটা বোধহয় আমরাও করতে পারবো না। আমাদের যদি বলা হয় এই কাজটা তুমি করো একদিনের মধ্যে, আমি একদিনের মধ্যে কাজ করতে পারবো না। কারণ 6টা দেশের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে তিনি কথা বলে গিয়েছেন। কূটনৈতিক পরিভাষায় যাকে বলা হয় সতর্ক হয়ে কথা বলা, ওয়ার্ড মেপে, শব্দ ঝুন্ডে, সঠিক শব্দ চয়ন করে এই মিটিং গুলো করা, সেগুলো অত্যন্ত দুরূহ কাজ যখন তার কাছে কোনো দোভাষী বা তাকে হেল্প করার কেউ নেই। তিনি একাই 100। আরো কিছু ঘটনা ঘটছে। জয়শঙ্করজি কেন গেছেন সেটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমি হয়তো সন্ধ্যেবেলার দিকে খবরটা পাবো, যতক্ষণ না পর্যন্ত উনি সাউথ ব্লক থেকে ওখান থেকে বেরোবেন আমি খবর পাবো না। তবে শেখ হাসিনা খুব দ্রুততম সময়ের মধ্যে ফিরছেন এবং ফেরার আগে যে কাজগুলো করার সেই কাজগুলো উনি এখন করে যাচ্ছেন। আর ভেতরে এই যে তোফায়েল সাহেব মরহুম মারা গেলেন, উনি তাকে অন্তিম শয়ন করার পর
এই যে হঠাৎ করে এত বড় মিছিল হলো, এত মাইক লাগানো হলো, এত পতাকা লাগানো হলো, এই দিনহীন লোকেরা টাকা পেল থেকে? একবার আপনাদের মনে প্রশ্ন জাগে না, টাকা পেল থেকে? কারা এই অর্গানাইজটা করেছে? কেউ তো অর্গানাইজ করেছে। 1 লাখ লোক যদি হয়, কেউ তো অর্গানাইজ করেছে। লম্বা করে একবার মাইক লাগানো, তারপরে তো ওই মিছিল, মশাল নিয়ে মিছিল, এগুলোর জন্য তো একটা মানে বেস তৈরি করার ব্যাপার থাকে। তাহলে বেসটা তৈরি করলো কে, আর অর্থ দিল কে? আমি বহুদিন আগে বলেছিলাম যে ভারতবর্ষ বেশ কিছু অর্থ দিয়েছে, বহুদিন আগে বলেছিলাম। এখন আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট রয়েছেন, তারা এখন তেড়ে ফুড়ে কাজ করছেন, একেবারে ঘর বাড়ি মানে একদম ঝাড় দিয়ে সব পরিষ্কার করার জন্য। ওদিকে খলিলুর রহমান, তিনি ওখান থেকে ফিরে এসে, হেগ থেকে ফিরে এসে, তিনি গদগদ হয়ে তারেক রহমানের সামনে গিয়ে বলেছেন, আমি বিশ্ব জয় করে এসেছি। তারেক রহমান ওনাকে বলেছেন, আপনি বিশ্ব জয় করেছেন না ঘোড়ার ডিম করেছেন? আপনি কোনো দেশের সঙ্গে একটা আমার বৈঠকের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না, না ভারতের সঙ্গে, না চীনের সঙ্গে, না রাশিয়ার সঙ্গে, না পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে, না মায়ানমারের সঙ্গে। ভারতীয় বিদেশ মন্ত্রীকে দেখুন আর আপনাকে দেখুন, আপনি এসে আমার বিশ্বজয়ের কথা আমায় শোনাবেন না। খলিল তো মুখ চুপ করে চলে গিয়েছে, আর খলিল ফিরে তাকায়নি। এখন আপনারা অপেক্ষা করুন। আমি তো প্রথম বলি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন এবং যথাসময়ে ফিরবেন। আমি বলেছি 2 মাস, 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। তার প্রেক্ষাপট একদম তৈরি হয়ে গিয়েছে। যত শীঘ্র সম্ভব ভারতবর্ষে কাজ টাজ গুটিয়ে দিয়ে তিনি দেশের উদ্দেশ্যেই রওনা হবেন। আর একটা কথা আমি বলেছিলাম, আপনাদের দেশের সেনাবাহিনী প্লেন দিয়ে ভারতবর্ষে পাঠিয়েছিল, আপনাদের দেশের সেনাবাহিনী কিন্তু প্লেন নিয়ে এসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে নেওয়া হবে। এবার সেটা সত্যি হয় কি মিথ্যে হয়, সেটা ভবিষ্যৎ বলবে। আমি দেখুন, ভবিষ্যৎ দ্রষ্টা তো আমি নই। আমি যেরকম খবর পাই সেই খবরগুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বলি। যেমন এই 2জন পালিয়ে গেছে, এই খল্লুর এসে দেখা করেছে, শেখ হাসিনা এতজনের সঙ্গে কথা বলেছেন, এত SMS করেছেন, এত লোকের সঙ্গে কথা বলেছেন, সংসদীয় 16টি আসনের নেতাদের সঙ্গে কথা বলেছেন, সঙ্গীত সাহিত্যের সঙ্গে কথা বলেছেন। আমি যে খবরগুলো পাই সেই খবরগুলোই তো বলি। এখন এই যে খবরটা আমি নিজে থেকে বলছি না, যেটা হচ্ছে আমি সেনাবাহিনীর সূত্র থেকে পেয়েছি, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে, যে তাকে বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে এসেছিল। এবার বাংলাদেশের বিমান বাহিনী তাকে নিয়ে আবার ওখানে পৌঁছে দেবে। আমার কথা মেলে কি মেলে না, ভবিষ্যতে মিলিয়ে নেবেন। আর পলায়ন যেটা শুরু হলো, সেই পলায়নটা আরো জারি থাকবে। এটা সবাই শুরু, কলির সন্ধে যাকে বলে। এবার দেখুন, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা জনাব, খেলা জম গিয়া। হ্যাঁ, হিন্দিতে বলে, বাংলায় বলে খেলা জমে ক্ষীর। আপনাদের হচ্ছে খেলা জমে ক্ষীর। এখন জানতে হবে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের কি এমন কথা হলো। আমাদেরকে সারভাইভ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে।
জি, এখন আপনাদের যারা একেবারে নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশে এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী যেভাবে উত্থান হয়েছে, এই উত্থানে আমি অনেক আতঙ্কিত। অনেক জেলাগুলি আছে যে জেলাগুলিতে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে, তারা দখল করে নিয়েছে। এটি কি দখল? এটা কারণ হলো একটি, এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি। আওয়ামী লীগ যদি থাকতো তাহলে এই জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী 8%-এর বেশি সুলতানা রহমান তাদের ভোট নেয়, তাদের 8টা থেকে 10টির বেশি আসন নেওয়া, আসন পাওয়া চিরদিনই সম্ভব হয়নি, কোনোদিনই সম্ভব হয়নি। এবারে 24-এর নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করত তাহলে তাদের পায়ের তলে মাটি থাকতো না। কিন্তু বুঝলাম আপনাদের কথা সবই বুঝলাম। এটা তো বাংলাদেশে এই যা ঘটেছে, এটা তো মানে এই নির্বাচন বলেন, হ্যাঁ না ভোট বলেন, অনেক কিছুই নতুন কিছু ঘটেনি। আমি তো দেখি 75-এর পুনরাবৃত্তি ঘটেছে। তো এরকম একটা ঘটনা আবারও যে ঘটতে পারে, আপনাদের মাথায় কি বিন্দু মাত্র সেই সম্পর্কে ধারণা ছিল না? 1 নাম্বার। 2 নাম্বার, যদি ধারণা থেকে না থাকে সেটি তো আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতা। আমি ধারণা ছিল না এই কথা তো আমি বলছি না, ধারণা তো ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক 6 মাস আগ থেকে আগাম বার্তা দিয়েছেন, সে কথাগুলি আপনাদের মনে নেই? আপনাদের মিডিয়ায় তো প্রচার করা হয়েছে। জনাব জাহাঙ্গীর কবির নানক, শেখ হাসিনা নিশ্চয়ই বার্তা দিয়েছেন, কিন্তু দলগতভাবে তো আপনাদের কোনো প্রস্তুতি মানুষ দেখে নাই। আপনাদের ওয়ার্ড লেভেলে পর্যন্ত কমিটি নাই। ঢাকা শহরের মতো একটি জায়গায় আপনাদের এখনো পর্যন্ত একটা কমিটি নাই, এখনো পর্যন্ত আপনারা একটা মুখপাত্র দেন না। আপনাদের কি প্রস্তুতি ছিল? আপনারা 15 বছর সরকার চালিয়েছেন, কিন্তু দলটি অথর্ব হয়ে পড়েনি, ভেঙে চুরে নাজুক ভাবে পড়ে যায়নি। আপনারা কি সেগুলো মূল্যায়ন করার কোন রকম কোনো চেষ্টা করছেন? আমরা এগুলি মূল্যায়ন করছি। আমরা আমাদের প্রিয় নেত্রী বা আমাদের পার্টির সভাপতি, সবকিছু প্রিয় নেত্রীর উপর চালিয়ে দেন। আপনাদের যে রোল আছে, আপনাদের যে দায়িত্ব আছে নেতা হিসেবে, সে তো ধরেন শীর্ষ নেতা, কিন্তু তারপরের লেয়ারে আপনারা আছেন, তারপরে আরো একটা লেয়ার আছে। কোথায় সেই লেয়ার? আমরা তো কোনো লেয়ার দেখছি না। আমরা সমস্ত বিষয়গুলি আলাপ করছি। আমরা সংগঠনের কোথায় দুর্বলতা ছিল, ফাঁক ফোকর ছিল, সে কথাগুলি আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুলতানা রহমান, কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার কোনো কথা আছে যা এই মুহূর্তে বলা যাবে না। আমরা বলবো, আপনারা কি মূল্যায়ন করেছেন মানুষ জানতে চায়। তার চেয়েও বড় কথা আপনাদের কর্মীরা জানতে চায় আমাদের মূল্যায়নটি কি। আমাদের কর্মীদের সঙ্গে আমরা মাননীয় নেত্রীর নির্দেশে আমরা কথা বলছি। সুলতানা রহমান, আমরা জাহাঙ্গীর কবির নানক, আপনাদের কর্মী যাদের সঙ্গে আপনারা সরাসরি কথা বলছেন, আপনার কি মনে হয় আপনাদের কর্মী শুধু তারাই? একটা আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের কোটি কোটি, অন্তত 4 থেকে 5 কোটি সমর্থক রয়েছে, তাদেরকে আপনারা কি বলছেন? শুধু কর্মীদের সঙ্গে আপনারা টেলিগ্রামে কথা বলবেন, ইজ ইট এনাফ? না, কিন্তু আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচারে তো কথা বলতে হবে। আমরা যেমন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিয়ন, এই পর্যায়ের সকল নেতা কর্মী এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, কারাগারে রয়েছে, সে সকল পরিবার, সবার সঙ্গে কথা বলছি। আমি আপনাকে বলছি যে দিনাজপুর একটি জেলা, সেই জেলায় আমরা সর্বমোট 3 দিনে 17 ঘন্টা কথা বলেছি। এমন একজন কর্মী নাই যার কথা আমরা ধীর স্থির ভাবে না শুনেছি। আমরা এভাবে শুনছি। আপনাদের কর্মীদের পেটে ভাত নাই, থাকার জায়গা নাই। এখন এই নির্বাচনের পর তারা মনে করছে হয়তো ঘরে ফিরতে পারবে, কেউ পার্টি অফিস খুলছে। তাহলে আপনি আবার বললেন আমাকে আপনারা এরকম কোনো নির্দেশনা দেননি,
তাহলে তারা খুলছে কেন পার্টি অফিস? তাদের আকাঙ্ক্ষা কি আপনারা ধারণ করতে পারছেন? তাদের আবেগ, তাদের আকাঙ্ক্ষা, আপনারা ধারণ তাদের করতে পারছেন? আপনারা কি সেটা অনুভব উত্তেজনা, করতে পারছেন? তাদের ভালোবাসা খুলতেই তো পারে। সেটা হচ্ছে দেখেই তো তারা পুলিশের ভয়, মবের ভয় ফেলে তারা কিন্তু যাচ্ছে। কিন্তু কিন্তু তাদের আপনি কি বলেন, আবেগটাকে আপনি আপনারা বলেন নিজেরা, এই আপনারা যারা শীর্ষ নেতৃত্বে রয়েছেন, আপনারা কি ধারণ করতে পারছেন? আমি বুঝছি না আপনি কি বলতে চাচ্ছেন, তবে আমি আপনাকে বলি সব 40 বছর পরে বাংলাদেশ এই জাতিসংঘের এই চেয়ারটি পেয়েছে। এখন স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে, একটা না দুটি প্রশ্ন। একটি হচ্ছে কোন প্রক্রিয়ায় বা কিভাবে খলিলুর রহমান এই চেয়ারে জন্য বিজয়ী হলেন। অনেকে বলছেন তিনি কি কোনো পুরস্কার পেলেন কিনা, আবার অনেকে বলছেন বা জানতে চাচ্ছেন যে এই চেয়ারে অর্থাৎ এই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাকালে খলিলুর রহমান কি করতে পারবেন বাংলাদেশের জন্য। এই দুটি প্রশ্ন নিয়েই আমি কথা বলবো। আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর A.K. আব্দুল মোমেন, এবং তিনি জাতিসংঘের স্থায়ী পরিষদের প্রতিনিধি ছিলেন দীর্ঘ সময়। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সেই সাথে আপনার দর্শক ও শ্রোতাদেরও আমি সাধুবাদ জানাই। জি, আমি একটু শুরু করতে চাই যে আপনি যদি একটু, কারণ অনেকেই জানে না প্রক্রিয়াটি, খলিলুর রহমান কিভাবে এই বিজয়টা পেলেন এবং সভাপতি পদে গেলেন, এইটা আপনার পর্যবেক্ষণটা যদি একটু বলেন। আমি প্রথম বলবো যে খলিলুর রহমান সাহেব আপনার দীর্ঘ 40 বছর পর এই দ্বিতীয়বার বাংলাদেশ আপনার সাধারণ পরিষদের সভাপতির মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব হয়েছিলেন। 1986 সালে হুমায়ুন রশিদ সাহেব পেয়েছিলেন। তখন নির্বাচন হয়নি, সমঝোতার মধ্যে হি ওয়াজ দি এশিয়া স্পেসিফিক ক্যান্ডিডেট। প্রতি 5 বছর অন্তর অন্তর এশিয়া স্পেসিফিক কান্ট্রিগুলো, যে আমাদের প্রায় 54টা কান্ট্রি আছে এশিয়া স্পেসিফিকে, তাদের সুযোগ আসে এই সাধারণ পরিষদের সভাপতি হওয়ার। সিস্টেমটা হচ্ছে যে আমরা যেমন এই 2016-তে একবার চান্স পাই, 2000 আপনার যেটা বলেছে 71 সংসদে, 76 সংসদে 2021-এ, আর এইবারে হলো 81তম 2026-এ। ইউএন এর এই নির্বাচনগুলো হয়, নির্বাচন হওয়ার আগে সেই সরকার অনেক দিন আগে থেকে এই তারা ইচ্ছা প্রকাশ করে যে আমরা অমুক সালে আপনার নির্বাচন করতে চাই। তাহলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো তখন কোনো ক্যান্ডিডেট দেয় না। এটা নিয়ে একটা ভদ্রতা, এটা মোটামুটি মেনটেন হয়। তা আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে অনেক সরকার আসলো, কিন্তু ওই যে আগে ভাগে যে ক্যান্ডিডেটটা ফ্লোটিং করা কিংবা পজিশনটা ব্লক করে রাখা, সেই ধারণা প্রায় সময় আমাদের সরকার, এটা ধারণা থাকলেও এটা কার্যকরী করেন নাই। তার ফলে আমাদের খুব সমস্যা। আমরা এই জন্যে এই যে সিকিউরিটি কাউন্সিলে আমরা একবার 1979 সালে আর একবার 1999, এই দুবার এরপরই শেষ। কারণ আমরা ফ্লোট করি না, এটা ফ্লোট করতে হয়। ফ্লোটটা মানে ব্লক করতে হয়। আপনার আমি জাতিসংঘে 6 বছর ছিলাম, এর মধ্যে আমি একবার 2012 সালে জাতিসংঘের সভাপতির দায়িত্ব 3বার পালন করেছি। কারণ ওই বছরে সার্বিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি নির্বাচিত হন, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি থেকে তখন নির্বাচিত হন আপনার ওই জাতিসংঘের সভাপতি। কিন্তু উনি নিজের দেশে খুব ব্যস্ত থাকতেন, আর দ্বিতীয়ত উনি তার দেশে প্রেসিডেন্টের জন্য নির্বাচনের জন্য উনি আপনার প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ফলে তিনি নিউ ইয়র্কে থাকতেন না এবং জাতিসংঘের কাজকর্মে তার কোনো মন নাই। তো সেই সময় আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বাংলাদেশ অনেকবারই জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট হয়, তা আমি সেই বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তখন সেই ভদ্রলোক জার্মিক, সে আমাকে
নির্বাচন করলো যে আই শুড বি দি অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি। তা আমি পরপর 3বার এই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, আচ্ছা, প্রেসিডেন্টের এটা একটা সিমোনিয়াল দায়িত্ব, এটা অত্যন্ত আমি আমি সম্মানের। একটু একটু মাঝখানে যাতে আবার ভুলে না যাই এই জন্য, এই যে এইবার এই বাংলাদেশ যে প্রতিদ্বন্দ্বিতা করবে এটার জন্য ব্লক করা, মানে এই প্রক্রিয়াটা কি আওয়ামী লীগ সরকারের সময় মানে 2020 জি, সালের জি, দিকেই জি, শুরু হয়েছিল হ্যাঁ। আপনার ব্লক প্রস্তাবনাটা? করা খুব বুদ্ধিমানের কাজ। আপনার ব্লক করে রাখলে, আমি আপনার দুটো জিনিস বলি, একটি হচ্ছে আগে ভাগে ব্লক করলে রাখলে আপনার পরে যদি আপনি নির্বাচন নাও করেন অনেক সুযোগ সুবিধা নিতে পারেন। 2000 সালে শেখ হাসিনার সরকার সিকিউরিটি কাউন্সিলে নির্বাচন করবে বলে ব্লক করে। আপনার নির্বাচন হবে তখন 2000 এই এটা 13 না 14 সালে, কিন্তু তখন ব্লক করে রাখে। কারণ ব্লক করতে আমরা যখন ব্লক করি তখন অন্য কোন কোন দেশে তারা ইচ্ছা প্রকাশ করেছে, তো পাওয়ারফুল দেশ হলে আর আমরা ব্লক করি না, খুব দুর্বল হইলে ব্লক করি। আর তখন যখন দেখি কেউ নাই ওইটাতে আমরা জাম্প দিয়ে ব্লক করি। আমি 2019 সালে যখন আপনার পররাষ্ট্রমন্ত্রী হলাম তখন আমি 3টি পজিশনের জন্য, যা 4টার জন্য চাইছিলাম, 3টি পজিশনের জন্য আমি সাথে সাথে ব্লক করার কি করি, ইনস্ট্রাকশন দিই। একটি হচ্ছে যে রিজিওনাল ডাইরেক্টর ফর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আপনার আমাদের সাইমা ওয়াজেদ পেয়েছেন। ওইটা এশিয়ান আপনার 12টা দেশ নির্বাচন করে। তো আমি তখন ওইটা থ্রো করি যে আমরা করতে চাই, কারণ ওইটা সবসময় ইন্ডিয়া চলে আসে। দ্বিতীয়ত আমি যেটা করি, এই জাতিসংঘের পিজিএ, প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি, সেইটা আমি ব্লক করি। আমি আগে যখন পিআর ছিলাম, আমি যখন আগে স্থায়ী প্রতিনিধি ছিলাম, তখন 2016 সালে আমি এটা ব্লক করেছিলাম। আমি আনঅফিসিয়ালি ব্লক করেছিলাম। সরকার তখন ওইটা সিদ্ধান্ত নেন নাই। তখন আমি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন মাহমুদ আলী সাহেব, আমার শিক্ষক, আমি ওনাকে বলেছিলাম, স্যার আপনি এইটার জন্য চেষ্টা করেন। আমি এটা আনঅফিসিয়ালি ব্লক করি এবং ব্লক করে শুনি না, আচ্ছা শেষ করি। আর আমি সিকিউরিটি কাউন্সিলে 2031-32-এর জন্য এটা ব্লক করে রেখেছি, বাংলাদেশ ইজ এ ক্যান্ডিডেট। তো ব্লক করলে পরে অন্য কোনো কান্ট্রি তখন ওই তাদের নমিনি দেয় না, চিন্তা ভাবনা করে না। তো ব্লক করলে আমি যখন 2019-এ এটা ব্লক করলাম, 20 সালে জাতিসংঘ এই সব আপনার জানুয়ারি এইরকম সময় হবে, তারা সবাইকে জানালো যে বাংলাদেশ ইজ এ ক্যান্ডিডেট এই পিজি এর জন্য। আমি 21 সালে চাইছিলাম, যখন আমি 19 সালে মন্ত্রী হলাম, আমি 21 সালে চাইছিলাম, কিন্তু 21 সালে মলদ্বীপ আগের থেকে অনেক দিন আগের থেকে ব্লক করে রেখেছে। তখন মলদ্বীপ আমাদের বন্ধু দেশ, এশিয়ান দেশ, আমরা এই জন্য ওটা কন্টেস্ট করিনি। তখন মলদ্বীপের সাথে আমার সমঝোতা হয় যে আমি 26 সালে মানে 81, তুমি 76 সালে, আমি বাংলাদেশ 81 সালে করবো, তারা রাজি হয়। এই তবে তখন আমি একটা দেন দরবার করি, মলদ্বীপে বলি যে তুমি হও, আমরা তোমাকে সাপোর্ট দিব, তবে আমাদের একজন ডিপ্লোম্যাটকে তোমার অফিসে রাখবা, কারণ আমরা পরবর্তীতে এটার জন্য প্রতিযোগিতা করব, তখন যদি জয়লাভ করি এটা কিভাবে কি কাজ হয়, আমার একটা অফিসারকে তুমি নিয়োগ দিবা। এবং তারা কথা রেখেছেন, উনি প্রেসিডেন্ট হওয়ার পরে উনি কথা রাখেন, আমাদের একজন ডিপ্লোম্যাটকে উনি তার অফিসে রেখেছিলেন। যাই হোক, তা আমরা 2020 সালে ঘোষণা দেই যে বাংলাদেশ উইল বি ক্যান্ডিডেট ফর প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি ইন 2026, দ্যাট মিনস 81st সেশন। তখন এশিয়ার স্লট, এটা প্রতি 5 বছর পর পর এই স্লটটা আসে। আগে আমি যখন 2016 সালে আনঅফিসিয়ালি আমি এই স্লটটা ধরে রেখেছিলাম, এবং প্রায় 80 থেকে 83টা দেশের আমি কি পেয়েছিলাম, আরএসএ, আমরা বলি রিসিপ্রোকাল সাপোর্ট এগ্রিমেন্ট। আমরা যখন ব্লক করি তখন আমার মিশনের বড় দায়িত্ব হয়, আমার অফিসারদের বড় দায়িত্ব হয় বিভিন্ন দেশের সাথে আলাপ করা। আমরা বিভিন্ন ফর্মাল ইনফর্মাল মিটিং করি, আর ওদের বলি যে আমাদের তোমরা বাবা এই এই পজিশনে সাপোর্ট দিবা, তোমরা যদি রাজি হও তাহলে তোমার সরকার থেকে একটা চিঠি নিয়ে আসো, এটারে বলে আরএসএ, রিসিপ্রোকাল সাপোর্ট এগ্রিমেন্ট। এইটা আমার মিশনের লোকেরা, আর বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর যতগুলো মিশন আছে সে সব মিশনের আমরা অ্যাম্বাসাডারে জানাই আপনারা এটা সংগ্রহ করেন। হ্যাঁ, এটার জন্য আমাদের যথেষ্ট দূতালি, যথেষ্ট
খাটতে হয় আমরা বিভিন্ন দেশে আমাদের মিশনগুলোতে, যে সমস্ত তার দেশে। মানে আমি যদি একটু সহজ করে একটা কথা একটু বুঝতে চাই, বিষয়টা কি এরকম যে আওয়ামী লীগের প্রস্তাবের জন্যই এই আজকে খলিলুর রহমান এই সুযোগটা পেয়ে গেল, এটা কি অবশ্যই, ঠিক? না অবশ্যই খলিলুর রহমান সাহেব খুব ভাগ্যবান লোক। আওয়ামী লীগ ফিল্টার তৈরি করেছে, তারপরে আমার পরপর 3জন পিআর স্থায়ী প্রতিনিধি, প্রথম এখানে ছিলেন রাবাব ফাতেমা, এখন আন্ডার সেক্রেটারি জেনারেল, আমরা ওনাকেও আন্ডার সেক্রেটারি জেনারেল তদবির করে বানিয়েছি। তারপরে আমার পরবর্তী পিআর ছিলেন মোহাম্মদ মুহিত, তিনি তার সময় তিনি ওই যতদিন ছিলেন ততদিনে আমাদের আরএসএ সংগ্রহ করেছেন, রাবাব ফাতেমা আরএসএ সংগ্রহ করেছে। এরপরে যিনি নতুন আসছেন ইউনুস সাহেব, যাকে নিয়ে আসলেন নোমান সাহেব, তিনিও আরএসএ সংগ্রহ করেছেন এবং তার অফিসের লোকেরা এই কয়েক বছর তার মানে ধরে এই 26-এ বাংলাদেশ সরকারে যারাই থাকতো, যেই দলই থাকতো, এই তারা এই এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারতো। যেহেতু গভর্নমেন্টের এটা ডিসিশন, সুতরাং যিনি থাকতেন, হ্যাঁ, তিনি এইটার জন্য চেষ্টা করতেন এবং এইটার প্রতিযোগিতা। খলিল সাহেব ভাগ্যবান, কারণ খুব টাইমলি উনি এসেছেন, আসার ফলে হি বিকেম আওয়ার ক্যান্ডিডেট। এর আগে আমাদের 2016-তে আমাদের একটা সুযোগ ছিল, কারণ অনেক দেশ আমাদের সাপোর্ট দিবে বলেছিল। তো মাহমুদ আলী সাহেব রাজি হলেন না। উনি আমাকে বললেন যে মোমেন, এইটা তো অনেক খাটনি। আমি যখন পরপর কয়েকবার ওই অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলাম, মাহমুদ আলী সাহেব তো নিউ ইয়র্কে ছিলেন, ওনার ওয়াইফ অসুস্থ ছিলেন, উনিও অসুস্থ, তাই আমাদের এখানে প্রায় থাকতেন। তো উনি আমাদের কাজকর্ম দেখে বলেন যে না। আমি বললাম যে হুমায়ুন রশিদ সাহেব তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর পিজিও ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো তখন অবশ্য এটা মোর অলংকারিক জব ছিল। বছরে 2বার আসতেন, একবার সেপ্টেম্বরে যখন হাই লেভেল হয়, আর একবার আসছিলেন আপনার মার্চ মাসে। হ্যাঁ, এই 2বারই, আর কখনো অত। এখন প্রেসিডেন্টের জবটা সারা বৎসরের জন্য বহু কর্ম তাকে নিয়োজিত হতে হয়। তো তার ফলে মাহমুদ আলী সাহেব বললেন যে দেখো, আমি অত সব পারবো না, আর আমি এই ঢাকায় থাকতে চাই, আমার তোমার নিউ ইয়র্কে আমার যাওয়ার শখ নাই। আর উনি মনে করলেন যে উনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ওনার মন্ত্রিত্ব চলে যেতে পারে, এইটা বোধহয় ভিতর ভিতরে ভয় ছিল। জি। এবং উনি তো অন্য এখন কাউকে নমিনেটও করলেন না, নমিনেটও করতে পারতেন। তখন আমরা তখন অন্যান্য দেশ হঠাৎ করে তারা বললো তোমরা নমিনি হচ্ছ না। আমি বললাম আমার সরকার করে নাই। তখন আমার এক বন্ধু ছিল ফিজির পিয়ার, সে বললো দোস্ত, তোমরা যখন রান কর, তোমাদের যে আরএসএ গুলো পেয়েছো সেইগুলো আমাদের সাপোর্ট দিবা। আমি বলি হ্যাঁ, ওদের আমরা বলবো না, তুমি যদি দাঁড়াও নিশ্চয়ই। তখন আমরা ফিজির জন্য ওই মাসখানেক আগে, হ্যাঁ, কারণ আমরা ওই ডিলিয়ে হচ্ছে মাসখানে আগে সে রাজি হয়, তখন ফিজির পিয়ার ক্যান্ডিডেট হয় 2016 সালে, সে জয়লাভ। তখন আপনার এই যে সাইপ্রাসের সেই এনবয়, সে আমাদের এক সময় এখানে ছিল পিয়ার, সে প্রত্যেক বছরই দাঁড়াইতে চায়, তো মাথা একটু অন্যরকমের লোক, যাই আচ্ছা হোক। তো তখন সে ফেল করে। হ্যাঁ, তখন আচ্ছা আমরা যখন করবো না, তখন সে খুব খুশি হয়েছিল যে তোমরা করবে না, তাহলে তার একটা চান্স, খুব শখ তার। কিন্তু তখন ফিজি চলে আসে, এটা স্মল আইল্যান্ড কান্ট্রি, আমরা এই জন্য সাপোর্ট দিই। এই 2026 মানে 81st সেশনে আমরা এটার জন্য অনেক দিন ধরে খেটেছি, এবং আমি বলবো যে খলিল সাহেব খুব ভাগ্যবান লোক যে এই সময় উনি মানে এক পররাষ্ট্রমন্ত্রী। হিসাবে যে আওয়ামী লীগের প্রস্তাবের সূত্র জি, ধরেই খলিল সাহেব আজকে এই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রস্তাবে, প্রতিদ্বন্দ্বিতা করলেন। আর ভারত, চীন, রাশিয়ার একেবারে শীর্ষ পদস্থ ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা রাজনৈতিকভাবে সক্রিয় শেখ হাসিনা, এবং যাকে কিনা ভারত রাজনৈতিক আশ্রয়ে রেখে শুধুমাত্র যে নিরাপদ রেখেছে তাই নয়, একেবারে পূর্ণাঙ্গভাবে দেশে বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে, তিনি যে কি করে বসতে পারেন এবং তিনি যে রাজনীতিতে প্রত্যাবর্তন করবেনই এবং আওয়ামী লীগের মতো দলকে যে ঠেকিয়ে রাখা যাবে না, এটুকু বুঝতে অন্তত বিএনপির বর্ষিয়ান নেতাদের কোনো অসুবিধা হচ্ছে না। আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগস্টের মধ্যে দেশে ফিরবেন এবং ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন, দলীয় ফোরামে একথা জানিয়ে দেওয়ার পর এবং সংবাদ মাধ্যমে সেটা জানান দেওয়ার পর বিএনপির ভেতরে এই আলোচনাটা ক্রমাগত বাড়ছে যে শেখ হাসিনাকে এই অবস্থায় সত্যিই তারা আটকে রাখতে পারবেন কিনা ভারতে। কারণ ভারত সরকারের সঙ্গে আলোচনা ব্যতি রেখে শেখ হাসিনা এমন একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, বিএনপির অনেক বর্ষিয়ান নেতাই সেটা বিশ্বাস করতে পারছেন না। মানে বিএনপি বুঝতে চাইছে যে শেখ হাসিনা ঠিক কি প্রস্তুতির প্রেক্ষিতে এবং কোন শক্তিকে মাথায় রেখে এমন একটা ঘোষণা দিয়ে বসতে পারলেন যখন তার দল নিষিদ্ধ। ঈদের পর থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশে প্রতিদিন 10টা মিছিলের লক্ষ্য নিয়ে এগুচ্ছে এবং সরকার দেখছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি, ছাত্রদল, যুবদল, এনসিপি, জামাতে ইসলামী, ছাত্র শিবির, মানে রাজনৈতিক উপস্থিতি তাদের থাকবার পরেও এবং এ তরফে হুমকি থাকবার পরেও সেই 10টা মিছিল সারা দেশে কিছুতেই ঠেকাতে পারছে না সরকার। এরপর বিএনপির ভেতরে সবচেয়ে বড় অস্বস্তিটা তৈরি হয়েছে এই নিয়ে যে সত্যি কি তারা যদি শেখ হাসিনা আগস্টে ট্রাভেল পাসের আবেদন করে বসেন তাহলে কোন আইনে তারা ঠেকাবে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সরকার ট্রাভেল পাস দেবে না, সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে সে অপেক্ষায় আছে। কিন্তু সরকার জানে যে একদিকে যেমন তারা ভারতকে এখনো আনুষ্ঠানিক নিয়ম মেনে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে কোনো চিঠি পাঠায়নি আইনি কাগজপত্র সহ, অন্যদিকে জানে ভারত সরকার শেখ হাসিনাকে কিছুতেই মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রত্যর্পণ করবে না, কারণ সেটা আন্তর্জাতিক আইনের বিরোধী হবে, বিশেষভাবে মামলাগুলো যখন রাজনৈতিক। তাহলে এই যে শেখ হাসিনা ভারতে বসে ভারত সরকারের সর্বোচ্চ আতিথেয়তায় থেকে ঘোষণা দিয়ে ফেলেছেন এবং ভারতের সংবাদ মাধ্যমে বলে বসেছেন যে তার দেশে ফেরাটা বাংলাদেশ সরকার কিংবা ভারত সরকার কারো সিদ্ধান্তের উপর নির্ভর করে না, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি দেশে ফিরবেন আর দলীয় নেতাকর্মীকে জানিয়ে দিয়েছেন যে তিনি 6 মাসের মধ্যে ফিরবেন। এখন বিএনপির বর্ষিয়ান নেতাদের উদ্বেগের বিষয়টা হচ্ছে এর পেছনে আসলে ভারত সরকারের সমর্থন আছে কিনা, মানে তারাও কি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছেন যে শেখ হাসিনা ফাঁসির রায় মাথায় নিয়ে বাংলাদেশে চলে আসুন এবং নিজে যদি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তিনি দেশে ফিরতে পারেন তিনি দেশে চলে যান। কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন সেটা নিশ্চিতভাবে তিনি ভারত সরকারকে জানিয়েছেন, সেটা আওয়ামী লীগের শীর্ষ বিভিন্ন নেতৃবৃন্দ যাদের সঙ্গে তার নিয়মিত আলাপ হয় তাদের বরাতেও জানা যায়। কিন্তু ভারত সরকারের এখানে ভূমিকাটা কি সেটা যেহেতু বিএনপি বুঝতে পারছে না, বিএনপির অস্বস্তি ক্রমাগত বাড়ছে। কারণ শেখ হাসিনার এই যে ঘোষণাটা সেটা এমন একটা সময় এলো যখন সবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যাকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্রাম্পের পরে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাশালী বলা হয়, সেই মার্কো রুবিও ভারত সফর করে গেলেন ভারতের সঙ্গে সম্পর্কটা চাঙ্গা করতে, ভারত যাতে ভেবে না বসে যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করছে। তো ওই সফরে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতই যে তাদের সবচেয়ে বড় ভরসা সেটা আবারও যেমন ঘোষণা দিয়েছেন মার্কো রুবিও এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে, তেমনি ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি সহ বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে লেখা হয়েছে যে এবারের আঞ্চলিক নিরাপত্তার আলাপে ভারতের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই শুধু পাকিস্তান বা চীন প্রসঙ্গে নয় বাংলাদেশ প্রসঙ্গেও আলাপ হবে। এমনকি মার্কো রুবিও যে বিজেপির সদ্য জয়লাভ করা পশ্চিমবঙ্গ থেকে, মানে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ থেকে তার সফরটা শুরু করেছিলেন, সেটাকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করেছিল ভারতের সংবাদ মাধ্যম। কাজেই বাংলাদেশ সরকার এবং বিএনপি দলের ভেতর, মানে বিএনপির অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদের ভেতর এই নিয়ে শঙ্কা বাড়ছে যে তারেক রহমান ঠিক যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কটা ডিল করছেন সেভাবে
হিসাবে বা ভারতের সঙ্গে যেসব কথা দিয়ে তিনি দেশে এসেছিলেন সেগুলো না রেখে যে তিনি সরকারের 6 মাস পার করে ফেলবেন ভাবছেন, তার লন্ডন থেকে আগত উপদেষ্টাদের পরামর্শে, মানে একদল তরুণ উপদেষ্টা লন্ডন থেকে তারেক রহমান নিয়ে এসেছেন, যারা ঠিক 2001 সালের সরকারের মতোই এ দফাতেও সরকারের ভেতর একটা প্যারালাল সরকার তৈরি করেছে। মানে তারাই সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন, তারাই পররাষ্ট্র মন্ত্রণালয়টাও কিন্তু চালাচ্ছেন। শুধু তো খলিলুর রহমান নন, খলিলুর রহমান তো একটা বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা লোক বটেই, এবং নিশ্চিতভাবেই অ্যাসাইনমেন্ট নিয়ে ইউনূস সরকারের পর তারেক রহমান সরকারে ঢুকেছেন। তারেক রহমান তার সঙ্গে জুড়ে দিয়েছেন লন্ডন থেকে উড়িয়ে আনা হুমায়ুন কবিরকে, যিনিও ওই যে তারেক রহমানের বিশ্বস্ত ঘনিষ্ঠ লন্ডন বান্ধবদের একজন। কাজেই এ অবস্থায় তারেক রহমান যেমন ভাবছেন যে তিনি ভারতকে বুঝিয়ে সুঝিয়ে ভারত আমেরিকাকে এক জায়গায় এনে দেশে এসেছেন বটে, কিন্তু দেশে এসে তিনি আর কিছুতেই কোনো কথাই রাখবেন না, সেটা শেষ পর্যন্ত তারেক রহমান সরকারকে শক্ত অবস্থায় থাকতে দেবে কিনা সেটা নিয়ে যেমন বিএনপির বর্ষিয়ান নেতারা চিন্তিত। যার একটা মানে মোক্ষম উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হঠাৎ বলে বসা যে বিএনপি চায় যে তারা সকল রাজনৈতিক দলকে কথা বলার সুযোগ দেবে এবং তারপর জনগণ বেছে নেবে কাকে ভোট দেবে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পারছেন, এবং তার বয়সী যে নেতৃবৃন্দ, ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ধরেন আব্দুল আওয়াল মিন্টু, এরা প্রত্যেকে আওয়ামী লীগ আমলে ব্যবসা বাণিজ্য করেছেন, শিল্প প্রতিষ্ঠান চালিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য আরো বিকাশ লাভ করেছে। আওয়ামী লীগ তাদের ব্যবসা বাণিজ্য সাধারণ জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি করে নাই। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার জেলে গেছেন বটে, কিন্তু জেলে গেছেন আবার জামিনে মুক্ত হয়েছেন এবং বাংলাদেশ জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে বলছেন যে সকলকে নিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করতে চান, কারণ তিনি বিপদে পড়েছেন, তাকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখন তিনি এটা খুব ভালো বোঝেন। এই যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করলে একদিকে যেমন সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত ক্ষমতায় আসবে স্থানীয় নির্বাচনে, মানে গতকালকেও বাংলাদেশের পত্রিকা কালবেলা খবর করেছে যে বিএনপির তৃণমূল হাইকমান্ডের কথা একেবারেই শুনছে না। তো এরকম ছত্রভঙ্গ তৃণমূল নিয়ে যে মানে নির্বাচন, স্থানীয় নির্বাচন যেটা যাবে না, এটা যেমন মির্জা ফখরুলরা বোঝেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান, খন্দকার মোশাররফ, মানে যে কজন এখনো বিএনপির স্থায়ী কমিটিতে আছেন বর্ষিয়ান নেতা, তারা যেমন বোঝেন, তেমনি তারা বোঝেন এই যে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন এবং আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞাটা যদি চালিয়ে যান তারা, তাহলে তারাও তোফায়েল আহমেদের মতোই তাদেরও দশা হবে, তারাও সংসদ ভবনে জানাজা পাবেন না। তাদের আসলে অনেকের, বিএনপির এক নেতা তো একবার বলেই বসেছিলেন, তাদের অনেকের ভেতরে আশঙ্কা যে তখন কবরের মাটি তারা আর বাংলাদেশে পাবেন কিনা, কারণ তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বোঝেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। 17 বছর পরে দেশে ফিরে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে ভারত, চীন, রাশিয়ার একেবারে শীর্ষ পদস্থ ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা রাজনৈতিকভাবে সক্রিয় শেখ হাসিনা, এবং যাকে কিনা ভারত রাজনৈতিক আশ্রয়ে রেখে শুধুমাত্র যে নিরাপদ রেখেছে তাই নয়, একেবারে পূর্ণাঙ্গভাবে দেশে বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সুযোগ দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে, তিনি যে কি করে বসতে পারেন এবং তিনি যে রাজনীতিতে প্রত্যাবর্তন করবেনই এবং আওয়ামী লীগের মতো দলকে যে ঠেকিয়ে রাখা যাবে না, এটুকু বুঝতে অন্তত বিএনপির বর্ষিয়ান নেতাদের কোনো অসুবিধা হচ্ছে না। কাজেই বিএনপির ওই নেতারা রীতিমতো এখন একটা অস্বস্তিতে পড়ে গেছেন, এবং আরেকটা নির্বাচন যদি করে বিএনপি 2026-এর 12ই ফেব্রুয়ারির মতো যেই নির্বাচন, মানে স্থানীয় নির্বাচন, যে নির্বাচনে আবারও তারা জামাতকে ফুলে ফেপে উঠতে দিবে, এবং এবার তো 70 সিটে জামাতকে আটকে রাখা যাবে না, সারা দেশের স্থানীয় নির্বাচনে জামাতই জয়লাভ করবে, যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের দখলে রেখেছে, ঠিক
তেমনি ভাবে বিএনপি বোঝে যে এই অবস্থায় বিএনপি আসলে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ জামায়াতে ইসলামীর যে প্রভাব তৃণমূলে তৈরি হয়েছে সেখানে বিএনপির রাজনীতি খুব শিগগিরই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। আর নিষেধাজ্ঞা মাথায় নিয়ে, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে সত্যি যদি শেখ হাসিনা ফিরে বসেন, মানে শেখ হাসিনা রাজনৈতিক ঘোষণা দিয়ে ফেলার পর কি পরিকল্পনা তার মাথায় আছে সেটা বুঝতে না পেরে যে আতঙ্কে আছে বিএনপি, যে যদি শেখ হাসিনা রাজপথে চলে আসেন বাংলাদেশে, কিংবা তিনি ট্রাভেল পাস চেয়ে বসে আছেন, সরকার দিচ্ছে না, এই যে পরিস্থিতিটা, তাতে রাজপথ যেভাবে বাংলাদেশে উত্তাল হয়ে উঠবে, সেই উত্তাল পরিস্থিতিতে বিএনপির এই যে সাজানো নির্বাচন করা সরকারের পক্ষে স্থানীয় নির্বাচনে বা স্থানীয় রাজনীতিতে জামাতের এই বিরাট প্রভাব নিয়ে কিছুতেই টিকে থাকা সম্ভব হবে না। শেখ হাসিনার আগমন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা নিয়ে যদি ঘটে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বিএনপির নেতারা বোঝেন যে শেষ পর্যন্ত রাজপথ জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের দখলে চলে যাবে। জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগ হয় তখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, যে সন্দেহ তারেক রহমান করেন সেটার কতটা বাস্তবতা আছে সেটা তিনিই বলতে পারবেন, কিন্তু তারেক রহমানরা করেন সেই 94 থেকে 96 এর 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পর খালেদা জিয়ার পতন ঘটানো পর্যন্ত আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীর যুগপৎ আন্দোলনকে মাথায় রেখে সেটা একটা আশঙ্কা যে আওয়ামী লীগ জামায়াতে ইসলামী মিলে যায় কিনা, এমনকি স্থানীয় নির্বাচনে সেটা ঘটে কিনা, সেটা নিয়ে বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত একদিকে আশঙ্কা আছে। আর অন্যদিকে যদি শেখ হাসিনার আগমন ঘটে বাংলাদেশের রাজনীতিতে নিষেধাজ্ঞা মাথায় নিয়ে, তাহলে যে মুখোমুখি সংঘাত জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে ঘটবে, মানে সাক্ষাৎকারে জাহাঙ্গীর কবির নানক বলছিলেন যে এটা মুক্তিযুদ্ধের চেয়ে বড় চ্যালেঞ্জিং একটা যুদ্ধে পরিণত হতে পারে। সেই যুদ্ধে বিএনপির অবস্থান কোথায়? মানে সেটা তো তখন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তির মধ্যে সরাসরি মুখোমুখি একটা লড়াই, এবং মানে 1971 না 2024-এর লড়াই, সেই লড়াইয়ে তো বিএনপি একেবারে অপ্রাসঙ্গিক। ওই যে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে সে কারণে সংসদে শোক প্রস্তাবও নিচ্ছি, আবার মুক্তিযুদ্ধও করছি, এই যে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান রাজনীতিতে, বিএনপিকে সে অবস্থান নিয়ে টিকে থাকতে তো দেয়ই না, সরকার থেকে ফেলে দেয় এবং নিশ্চিহ্ন করে ছাড়ে। কাজেই বিএনপি এসব হিসাব মিলিয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা বরং তুলে নিয়ে ভারতকে এক রকমের শান্ত করা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলোকে আশ্বস্ত করা, বিচারালয়ে জামিনের প্রক্রিয়া শুরু করা এবং রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে স্বাভাবিক করতে দিয়ে শেখ হাসিনার মতো নেত্রীকে বরং কয়েক মাস ঠেকিয়ে রাখা যায় কিনা, বা একটা সময় পর্যন্ত, অন্তত এরা পরের নির্বাচনটা পর্যন্ত বাংলাদেশের বাইরে ঠেকিয়ে রাখা যায় কিনা, সেসব হিসাব মেলাচ্ছে। খলিলুর রহমান সহ তারেক রহমানের যে ঘনিষ্ঠ গ্রুপ, সেই গ্রুপটার সুবিধা হচ্ছে এরা প্রত্যেকেই, মানে তারেক রহমান সহ প্রত্যেকেই সময় মতো আবারও বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারেন। কিন্তু বিএনপির ওই বর্ষিয়ান নেতাদের বিপদের জায়গা হচ্ছে তাদের জন্য, যেমন মানে আওয়ামী লীগের মিত্র ভারত আছে, আওয়ামী লীগ সংকটে পড়েছে, আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতে গেছে, তাদের জন্য যেমন সেই যাওয়ার কোনো জায়গা নাই, তাদের নেতা কর্মীদের জন্য বিপদের মুখে কিংবা মৃত্যু ভয়ের মুখে, ঠিক তেমনি ভাবে তাদের নিয়ে যাওয়ার জন্য, এদেশের কল্যাণ সাধনের জন্য, এদেশকে বিশ্বে মর্যাদার আসনে বসানোর জন্য অবিরত যে চেষ্টা, সে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তিনি সফল হবেন, এরকম কিন্তু লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, নাকি সেই একই কাজ 2001 থেকে 2006 তার সরকারকে কেন্দ্র করে, মানে সাবেক বিএনপি সরকার, তার ওই সময় যেটা সার্কেল ছিল 2001 থেকে 2006, সেই সার্কেলকে কেন্দ্র করে ওই সময়টিতে তিনি যে কর্মগুলো করেছেন, সেই একই কর্মকে এখন তিনি করছেন, বা ওই সময়ের কর্মগুলো যা কিছু তিনি করেছিলেন সেগুলোকে তিনি কি মনে করছেন যে এগুলো আসলে বর্জন করা উচিত, ঘৃণা করা উচিত, নাকি ঠিক সেগুলোরই আদলে একটা লেটেস্ট একটা ভার্সন, এআই ভার্সন,
2001 থেকে 2006 একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন কি এখন চলছে? আর এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 6 মাস পরে, 3 মাস পরে কি হবে? আমি আজকের ভিডিওটি করছি জুন মাসের প্রথম সপ্তাহে। তো যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস ধরেন, আমাদের দেশে অক্টোবর মাসে রাজনীতির যাকে বলা হয় অনেকগুলো গ্রহ নক্ষত্র এই সময়টিতে তারা একটা সেটেলমেন্টে চলে আসে। কারোর জন্য বৃহস্পতি, কারোর জন্য শনি, কারোর জন্য রাহু, অক্টোবর মাসে, প্রতি বছর অক্টোবর মাসে। আর নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে পুরো পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, আর সিদ্ধান্তগুলো, অকারেন্সগুলো ঘটে, পরিবেশ পরিস্থিতি তৈরি হয় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমাদের ইতিহাসের 100 বছর ইতিহাস দেখেন, যত ঘটনার এগুলোর বীজ বপিত হয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে, এই 3 মাসে। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে বীজ তৈরি হয়েছে, সিডস তৈরি হয়েছে, আর ওটা বপন করা হয়েছে ওই সময়টা। তার দুর্ঘটনাগুলো যা কিছু ঘটেছে আমাদের দেশে সব হলো মে, জুন, জুলাই, এই সময়টাতে। মে, জুন, জুলাই মাসে, আগস্ট মাসে আর একটু বাড়ে, মানে আগস্ট মাসে একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড কোন মাসে হয়েছিল? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কোন মাসে হয়েছিল? গ্রেনেড হামলা কোন মাসে হয়েছিল? এই জিনিসগুলো আপনি দেখবেন যে ঘুরে ফিরে একই অবস্থা। এই সময়টাতে আপনাকে সতর্ক হতে হবে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেব এই যে 100 দিন, কিন্তু এই 100 দিনের মধ্যেই মানে ওনার ক্ষমতা আরোহণ হয়েছে কোন সময়টাতে? ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, হিসাব করে দেখেন। তো ফেব্রুয়ারি মাসে ওনার যে ক্ষমতা আরোহণ হলেন, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো এই যে মে মাস এখন চলে গেল জুনে। তো যে ধারাবাহিকতায় যে বীজগুলো উনি বপন করেছেন সেগুলো এখন গ্রহ নক্ষত্রের কবলে পড়ে যাবে একদম অক্টোবরের মধ্যে। নভেম্বর, ডিসেম্বরে গিয়ে এগুলো মোটামুটি একেবারে তৈরি হয়ে যাবে বীজ, যার জন্য তাকে জানতে হবে যে আসলে তিনি কি করছেন বা তার পরিণতিগুলো কোন দিকে যাচ্ছে, তাকে নিয়ে কি ধরনের কথাবার্তা হচ্ছে এবং এর পরিণতি কোন দিকে যাবে। সবার আগে বলে নেই কতগুলো যে সিদ্ধান্ত তিনি ক্ষমতায় এসে যে কথাগুলো বলেছিলেন, তেলের দাম বাড়বে না, বিদ্যুতের দাম বাড়বে না। ইতিমধ্যে 2 দফায় তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দামও এক লাফে যেভাবে বেড়েছে, যেটি বিস্ময়কর। কোনো অছিলা নাই, কোনো কথা নাই। জনগণ এই সময়টাতে, এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি বিদ্যুৎও দিতে পারছেন না, কিন্তু দামও বাড়িয়ে দিয়েছেন। এটা যদি নভেম্বর মাসে হতো তাহলে হয়তো মানুষ এতটা রাগ হতো না, কিন্তু এই সময়টাতে এখন প্রচণ্ড গরম সারা দেশে, যেখানে যেখানে মানে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, আর সেখানে যখন বলা হলো 16%, 17% করে বিদ্যুতের দাম বেড়ে গেছে, মানুষের মাথায় বজ্রপাত আজে গেল। তেলের দামের কথা তো বললাম, 2 দফায় বাড়ানো হয়েছে। সিএনজির দাম, এলএনজির দাম কি হয়েছে, এলপিজির দাম কি হয়েছে। আচ্ছা, এরপরে যদি ধরেন সরকারের 100 দিনের সফলতা, কার্ড বিতরণ করা হচ্ছে বা হবে, খাল কাটা হয়েছে বা হচ্ছে। আচ্ছা, এতে আপনি কি পেয়েছেন, আমি কি পেয়েছি? মানে 18 কোটি মানুষ উল্লসিত হবে, খুশি হবে, তারেক রহমান সাহেবকে দোয়া করবে, সরকারকে অভ্যর্থনা জানাবে। ক্যান ইউ শো এনি ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, এনি যাকে বলা অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট, যে 18 কোটি মানুষকে আলোড়িত করেছে, সিঙ্গেল নেই। তারা বলছে যে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী উইদিন দ্য পার্টি কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ এমপিকে হারাচ্ছেন, কিন্তু আলটিমেটলি তারেক জিয়ার কি লাভ হলো, বিএনপির কি লাভ হলো, পুরো দেশ জাতির কি লাভ হলো? এখন পর্যন্ত সিঙ্গেলি 100 দিনে আপনি ওইভাবে
সারা দেশকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উল্লসিত আনন্দিত করার মতো একটি সিদ্ধান্ত গ্রহণিত হয়নি। বলা হচ্ছে পদ্মা ব্যারেজ তৈরি করা হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। লোকজন খুশি হয়েছে, কিন্তু এগুলো নিয়ে এখনো পর্যন্ত ঠিক ওরকম প্রকল্পের পর্যায়ে রয়ে গেছে। যা হোক, এনিওয়ে, এখানে যেটা হচ্ছে সেটা হলো যে জনাব তারেক রহমান সাহেব তিনি প্রধানমন্ত্রী হিসেবে যদি খুব বেশি ভালো করেন, প্রকৃতি তার কতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে ফুটিয়ে তুলবে, যেটি তার বাবার মধ্যে দেখা গিয়েছিল, এমনকি তার মায়ের মধ্যে দেখা গিয়েছিল 1991 সালে। 2001-এ নয়, 1991 সালে। 1991 সালে তিনি ক্ষমতা এলেন, উইদিন প্রথম 3 মাস আপনি তার ছবি দেখেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এলেন, প্রথম 3 মাস তার ছবি দেখেন। শেখ হাসিনা 1996 সালে ক্ষমতা এলেন, প্রথম 3 মাস তার ছবি দেখেন। শেখ হাসিনা ক্ষমতা এলেন একাগারের পরে, প্রথম 3 মাস তার ছবিগুলো দেখেন, অ্যাক্টিভিটিসগুলো দেখেন, এটা সিঙ্গেল ডট পাবেন না। আর যখন মানুষ ভুল করে তখন একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। সেই দিক থেকে তারেক রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের হাসি, অভিব্যক্তি, চামড়ার রং সব মিলিয়ে আপনি দেখেন তো এখানে তার সফলতা, ব্যর্থতা, সার্থকতা, প্রশংসা, আল্লাহ রহমত এবং বরকতের কি কি সিমটম তার মধ্যে আছে, আপনারা এই সিদ্ধান্ত নিতে পারবেন। 2 নম্বর হলো যে তাকে নিয়ে কি কথাবার্তা হচ্ছে, লোকজন দলের ভিতরে বাইরে কি বলছেন তাকে নিয়ে। একটু দেয়ালে কান পেতে শুনেন তো, তার সেফটি নিয়ে, তার সিকিউরিটি নিয়ে কি কথাগুলো বলা হচ্ছে, তার বেঁচে থাকা নিয়ে, তার দুর্ঘটনা নিয়ে, তার সফলতা নিয়ে, তার ব্যর্থতা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কি সব কথাবার্তা বলা হচ্ছে। জাস্ট লিসেন, মানুষের মুখে জয়, মানুষের মুখে